এখন টুঙ্গিপাড়াতে উনি সমাহিত হয়েছেন, এখন কি আমরা ওনার সমাধিটাও ভেঙে তছনছ করে দেব? 7ই মার্চের যে বক্তব্য, সেই বক্তব্যই মূল বক্তব্য। উনি যে ভাষণটা দিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এটা। ওই দিন যেটা বলা হয়েছে, তিনি বলেছিলেন আমি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিন্তু স্বাধীনতার সংগ্রামে না, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিলেন এবং সেখান থেকেই কিন্তু সারা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং উত্তাল হয়ে উঠল। এবং ওই সময় কিন্তু দেখেন ভার্চুয়ালি আপনার বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে পুরা অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট কাছারির থেকে সব কিছু ওই দিনের পর থেকে তার নেতৃত্বেই চলছে, তার হুকুমেই চলছে এরকম। এবং কোনো কিছু সব কিছু নিয়ন্ত্রণে চলে গেছে তখন বঙ্গবন্ধুর নিয়ে ডাকে। তো এইটাই ছিল তাকে স্মরণ, তাকে তো ইতিহাসে মাইনাস করার কোনো সুযোগ নাই। তো এটা তো আর 7ই মার্চের যে বক্তব্য, সেই বক্তব্যই মূল বক্তব্য। এর আগেও কিন্তু ওখানে ধরেন ছাত্ররা ইশতেহার পাঠ করেছে, ছাত্ররা আপনার 3 তারিখে পতাকা উড়িয়েছে, সেগুলো আছে, সব মিলেই তো আন্দোলন। কিন্তু 7ই মার্চের যে ডাকটা ছিল, এটা ছিল আসলে স্বাধীনতার জন্য টোটাল প্রস্তুতি আমি বলবো। এটা ওই দিন তিনি অসহযোগ আন্দোলন পুরা নেতৃত্বটা তখন আনঅফিশিয়ালি বঙ্গবন্ধুর হাতে চলে আসে। ইতিহাসকে নিয়ে যদি আমরা এই ধরনের দৈন্যদশায় ভুগি, তা আমাদের ভবিষ্যৎ কি? ইতিহাসের পরতে পরতে যাদের ভূমিকা ছিল, এটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং স্মরণ করতে হবে। বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান আমলে যে লড়াই সংগ্রামটা করলো এবং 6 দফা, পরবর্তীতে ছাত্রদের 11 দফা, সব কিছু মিলিয়েই বঙ্গবন্ধু তো আর একদিনে তৈরি হয় নাই। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে 7ই মার্চ নিয়ে খুব আলাপ আলোচনা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে। এবং উনি যে ভাষণটা দিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এটা। এটা ইউনেস্কোতে তো এটা প্রিজার্ভ করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। অনেক বড় বড় নেতার ভাষণ আছে, বিশেষত আমরা আমেরিকার ইতিহাসে যদি দেখি সেই ভাষণগুলো, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিছু কিছু ভাষণ যুগে যুগে অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চ একটা অবিস্মরণীয় দিন এবং রেসকোর্স ময়দানে লাখো লাখো মানুষের উপস্থিতি। আমরা তখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং সকল 7.5 কোটি মানুষই কিন্তু উজ্জীবিত হয়েছিল। এবং শেষ পর্যন্ত আমাদেরকে অস্ত্র হাতে যুদ্ধে নামতে হলো। সেটা তো 1 মার্চে যে সংসদ অধিবেশন বসার কথা ছিল এবং আওয়ামী লীগ তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে, কিন্তু সেই সংসদ অধিবেশনটা ইয়াহিয়া সাহেব বন্ধ করে দিল। তারপরে তো রাজপথ উত্তপ্ত হয়ে গেল 1 মার্চ। আমরা যারা বিশ্ববিদ্যালয়, আমরা ক্লাস থেকে, পরীক্ষার হল থেকে আমরা বেরিয়ে গেলাম রাস্তায়। সুতরাং 1 মার্চের এই কালমিনেশন ধীরে ধীরে 7ই মার্চ, তারপরে গিয়ে 26শে মার্চ, এইভাবে তো গেছে। প্রত্যেক দিনেই অবিস্মরণীয় ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এগুলো কেউ ইচ্ছা করলে এটাকে বাদ দেওয়া যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেমন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়েছে, এটাকেও খাটো করে দেখার কিছু নেই। কারণ আমরা যখন ওই সময় মাঠে ছিলাম বা মুক্তিযুদ্ধকে আমরা অর্গানাইজ করছি, ওই ভাষণে কিন্তু আমরা উজ্জীবিত হয়েছি। তো তাই বলে এখন কেউ যদি বলে যে না, জিয়া রহমানের কোনো ভূমিকা নাই বা বলার চেষ্টা করেছে বা ইতিহাস বিকৃত করার চেষ্টা, এটাও সঠিক না। সুতরাং ইতিহাসের যার জায়গায় মূল্যায়ন, সেটা অবশ্যই জাতি হিসাবে আমাদের করতে হবে। আমরা জাতি হিসাবে এত অকৃতজ্ঞতা না, তাই না? আমাদের তো একটা ইতিহাস ঐতিহ্য আছে। কথার মাঝে বলতে চাই, এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা তো সব সমালোচনার ঊর্ধ্বে থাকবার কথা ছিল, অবশ্যই ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ওই বিভিন্ন সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা তাদের মতো করে ইতিহাসটা তৈরি করতে চেয়েছে। সেটাই হলো অবমূল্যায়ন করার একটা সুযোগ
তারা তৈরি করেছিল। আমার মনে হয় যে আগামী দিনগুলোতে হয়তো এই ধরনের ইতিহাস বিকৃতির ঘটনা বা স্বাধীনতার ইতিহাসটাকে নিজেদের মতো করে তোলা, কার অবদান বেশি, এগুলো মূল্যায়ন করতে গিয়ে কাউকে তো খাটো করা যাবে না। সুতরাং আমার কথা হচ্ছে ইতিহাস অলরেডি হয়ে গেছে, এটাকে নতুন করে তার কেউ ইতিহাস পাল্টাতেও পারবে না, বিকৃতিও করতে পারবে না। সুতরাং এটা ইতিহাসের গতিধারা অনুযায়ী এটা চলবে। একটু বলি, এই অনেকে আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিরোধিতা করেন এবং এই বিরোধিতা করতে গিয়ে তারা শেখ মুজিবকে অসম্মান করেন। না, এটা তো গ্রহণযোগ্য না, এটা একেবারেই গ্রহণযোগ্য না। 32 নম্বর তো শেখ হাসিনার বাড়ি না, এটা তো বঙ্গবন্ধুর বাড়ি ছিল না, এটা জাদুঘর করা হয়েছে। এখন টুঙ্গিপাড়াতে উনি সমাহিত হয়েছেন, এখন কি আমরা ওনার সমাধিটাও ভেঙে তছনছ করে দেব? এটা কোন কালচার, তাই না? তাইলে এখন যারা আমরা বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রে নানান জায়গায় যে আমরা পুনর্গঠন করছি বা নতুন কিছু করব, তাহলে ভবিষ্যতে আর কেউ আসে এগুলো তো ভেঙে চুরমার করে দেবে। আমরা সেই জায়গায় ফিরতে চাই না, আমরা সামনের দিকে অগ্রসর হইতে চাই। আশা করি বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ করে সেখানে তাকে খাটো করার মতো কোনো পদক্ষেপ যেন আমরা না নিই, তাহলে ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার জেনারেল ওসমানী এবং আপনার 4 নেতা যাদেরকে জেলখানা হত্যা করা হয়েছে, তাদেরকে স্বীকার না করে দেশের স্বাধীনতা পাওয়া যাবে? এরা সবাই আপনার ভারতে যারা স্বাধীনতার সংগ্রামে অবদান রেখেছে, এখন পর্যন্ত লালকেল্লাতে, দিল্লির লালকেল্লাতে সাউন্ড ভয়েস সিস্টেমে প্রতি সপ্তাহে তাদের উল্লেখ করা হয় এবং সেখানে কবি ইকবাল পর্যন্ত আছে। যদিও গান্ধীকে প্রধান বলা হয়, কিন্তু প্রত্যেকটা লোককে স্মরণ করা হয়। আর আমাদের দেশে যে সরকার ক্ষমতায় যায় সেই মুক্তিযুদ্ধের প্রধান হয়ে যায়, যার ফলে অন্যদেরকে সব নেতাকে ছোট করে দেখানো হয়। আমরা তো এই সংস্কৃতির ভিতরে আসতে পারি নাই। সুতরাং আমি মনে করি যে স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রাখছে তার সবার একটা, ধরেন সেক্টর কমান্ডার যারা আছে, এম এ জলিলকে রাজাকার বলা হয়েছে না? বলা হয়েছে তো। বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার বলা হয়েছে। ওসমানী কিন্তু ভুলেই গেছে ওসমানী। তো এগুলো আমার কথা হচ্ছে যে যারা আমাদের দেশের স্বাধীনতার পক্ষে ছিল, যারা লিডার, যারা স্বাধীনতাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাদের সবাইকে স্মরণ করা উচিত। যার যার যতটুকু রেসপেক্ট পাওয়া উচিত পাওয়া উচিত। কিন্তু আপনি দেখেন, আমি যেটা বললাম, দিল্লির লালকেল্লাতে যে স্মরণ করা হয়, গান্ধী আর কবি ইকবাল আলাদা করে দেখা হয় না। কিন্তু গান্ধীর নাম 1 নম্বরে বলে, এটা ঠিক আছে, কিন্তু ইকবালের নামও তো স্মরণ করে। ইকবাল কবি ছিল, ইকবালের নাম হচ্ছে, সে স্বাধীনের পক্ষে কবিতা করেছে, তাকেও স্মরণ করেছে। তারপরে এরকম অনেকের নাম আছে। তো সুতরাং আমাদের দেশে ওই কালচারটা আসা উচিত। আমাদের স্বাধীনতাকে মাইনাস করে তো দেশ না। স্বাধীনতা 71-এ দেখেন না, আপনার যে অভ্যুত্থান ঘটে গেল 24-এ, 71-কে ভুলে যাওয়ার অনেকে এখনো বলে যে 71 নাই, 24-এ 71 বাদ হয়ে গেছে। আরে 71-এ দেশের সৃষ্টি হয়েছে, 71-এ আপনার যে জীবন দিয়েছে, এবার 71-এ যে পরিমাণ নারী নিগৃহীত হয়েছে, বীরাঙ্গনা হয়েছে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, যার যে নিজে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে 71-এর মর্মান্তিক কাহিনী বুঝতে পারবে না। তা এটা বুঝতে পারবে না। 71-এর সাথে কোনো তুলনা, আমরা ভূখণ্ড পেয়েছি, দেশ পেয়েছি। এইসব বিষয়ে কি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত না, যেই সরকারই ক্ষমতায় আসুক? সরকার, বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিনা? না, সেটা দেখেন, আপনার অন্তর্বর্তীকালীন সময়ে এই যে মব তৈরি করে 32 নম্বর বুলডোজার আসলো, সরকারি বুলডোজার আসছে, এসে ভেঙে দিল। এছাড়া কত স্থাপনা ভেঙেছে, কত অর্গানাইজেশন দখল হয়েছে, সরকার কিছু বলে নেই। এটা কি তার ইন্টারেস্টে করে নেই, চুপ করে থাকছে। এখন মব তো সারা দেশে মব, এখন মব সন্ত্রাসে সবাই ভোগে। তো এখন ধরেন এই নতুন সরকার আসছে, ধরেন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে কিন্তু মব অলমোস্ট বন্ধ হয়ে আসছে, অলমোস্ট। এখন যেটা আছে, দুর্নীতি এদেশে 1 নম্বর প্রায়োরিটি। এই সরকারের দায়িত্ব অবশ্যই আমার মনে হয় প্রকৃত ইতিহাস অনুযায়ী যার যেখানে স্থান পাওয়া। আমি পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, যেখানে যেভাবে স্মরণ করে, করুক না, তাদের একটা তালিকা করুক না, এই মুক্তিযুদ্ধে অবদান ছিল, এটা তো করা উচিত। আমি তো মনে করি সবার যার যার অবদান আছে করা উচিত।
মুক্তিযুদ্ধে যারা গেছে, যারা ফ্রিডম ফাইটার, ধরেন আমি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, 1 মিনিটের জন্য ভাবি নাই আমি বেঁচে থাকবো, কিন্তু বেঁচে আছি। এই জন্য আপনি দেখেন শেখ হাসিনার শেষ 5 বছরে কেউ টকশোতে যেত না, আমি যাইতাম, কারণ আমি তো এটা বয়স এক্সটেনশন মনে জি, করি। আমার উত্তর সুতরাং আমি পেয়েছি। এই জন্য আমি বলছি যে সবাই, আমার কথা মুক্তিযুদ্ধে যারা প্রধান সারির নেতা, যারা মুক্তিযুদ্ধে ডাইরেক্ট অবদান রেখেছে, তাদের তালিকা